ব্র্যাক ব্যাংকের লোন নিয়ে কত পার্সেন্ট মানুষ বা কতজন মানুষ কথা বলেছে কম্পেয়ার টু হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের লোন নিয়ে কত মানুষ আলোচনা করেছে। ওই আলোচনার মধ্যে আবার কত পার্সেন্ট ডিসকাশন ছিল পজিটিভ, কত পার্সেন্ট ছিল হচ্ছে নেগেটিভ, ব্র্যাক ব্যাংকের কতটুকু ছিল, ইস্টার্ন ব্যাংকের কতটুকু ছিল। এরকম ইউ গেট দ্য ফুল অ্যানালাইসিস আর কি। নেক্সট জেনারেশন যারা হচ্ছে স্টার্টআপ ফাউন্ডার হতে চায় বা ফান্ডরেজ করতে চায়, আনলেস এন্ড আনটিল দেয়ার ইজ নো আদার অপশন, ইটস বেটার নট টু রেজ ফ্রম বাংলাদেশি পিসিস। সো এটা হচ্ছে আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে। সো ইউ আর ইন এ লাইক সুপার হার্ড সিচুয়েশন, কারণ হচ্ছে আপনি তখন আপনার প্ল্যান গুলো ঠিক মতো এক্সিকিউট করতে পারছেন না। অনেক কিছু দেখা যাচ্ছে হচ্ছে রিস্ট্রাকচার করতে হচ্ছে, গোয়িং ফ্রম দ্য টিম টু এভরিথিং। 1 crore প্লাস রেভিনিউ আমরা হচ্ছে অ্যাচিভ করি হচ্ছে 2019-20 ওই টাইম গুলোতে আর কি। এই সোশিয়াল এআই এই আইডিয়াটা কিভাবে আসলো? পেইনফুল এক্সপেরিয়েন্সেস এন্ড জার্নিজ গুলা টেক্সট বুকে লেখা থাকে না। So this is why we are on this spot. So welcome all to our The Pair Network podcast. আজ আমাদের গেস্ট তানভীর সৌরভ, co-founder এবং CEO of Socian AI. Socian AI বাংলাদেশি বেসড একটি টেক কোম্পানি যারা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং কনভারসেশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন। এই প্রতিষ্ঠানটি মানুষের এবং মেশিনের মধ্যে যোগাযোগ আরও সহজ করে চলেছে। তাছাড়া বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশনে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। সো ওয়েলকাম মিস্টার তানভীর টু আওয়ার পডকাস্ট। আমি বরাবরের মতো আছি নাফি। আমি রাবি। তো থ্যাংক ইউ তানভীর ভাইয়া আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। Thank you very much, Nafi Bhai, Rabit Bhai, for giving me the floor and opportunity to be part of this podcast. So really very much excited to be part of this program. So আমি তানভীর সৌরভ, সোশিয়াল এআই থেকে। নাফি ভাই অলরেডি বলেছে, সো আমি আপাতত শর্টই রাখছি, বাট আমাদের আজকের পডকাস্টটা মোস্টলি হচ্ছে আমাদের যে সোশিয়াল এআই জার্নি সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং ফিউচারে আমাদের প্ল্যানগুলো নিয়ে আলোচনা করব। সো ভেরি মাচ এক্সাইটেড টু বি পার্ট অফ দিস podcast and really much looking forward to the conversation ahead. অ্যাবসলিউটলি। এই সোশিয়াল এআই এই আইডিয়াটা কিভাবে আসলো, এই জার্নিটা আমাদের সাথে শেয়ার করুন। সো এই জার্নিটা শেয়ার করার জন্য আমাকে আসলে একটু ব্যাক ইন 2014-এ যেতে হবে। সেই সময় থেকে আমি আই ওয়াজ ওয়ার্কিং ইন মাইক্রোসফট। ওই সময় কাজ করতে গিয়ে যেটা মেইনলি 2-3টা পেইন পয়েন্ট নিয়ে হচ্ছে কাজ করা হয়েছে। আমি মাইক্রোসফট এআই টিমের সাথে কোলাবোরেটিভলি কাজ করতাম। ওই সময় এআই এত যদিও স্ট্রং ছিল না, কর্টানা ছিল বা হচ্ছে এরকম সিরি বা কিছু অ্যাসিস্ট্যান্ট ছিল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যারা হচ্ছে কিছু কনভারসেশন বা কোশ্চেন বা হচ্ছে কমান্ড নিয়ে কাজ করতো। ওই সময় থেকে এর প্রতি একটা ফ্যাসিনেশন আমার কাজ করে। সো যখন কাজ করছিলাম মাইক্রোসফটে দেখা যাচ্ছিল আই কুড হ্যাভ এ লং ক্যারিয়ার দেয়ার, বাট আমার আসলে যেটা আর কি মেইন পেইন পয়েন্টটা মনে হচ্ছিল যে বাংলাদেশে এই ধরনের ট্রেন্ডিং জিনিসপত্র বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসগুলো নিয়ে কাজ করার মতো কোনো ডেডিকেটেড অর্গানাইজেশন নেই। সো আমরা যে সময় শুরু করি অফিসিয়ালি ব্যাক ইন 2016, আমরা আসলে বলতে গেলে দ্য ফার্স্ট এআই কোম্পানি দ্যাট limited company that actually came out of Bangladesh working on AI and natural language processing. সো কাজ করতে গিয়ে যেটা আসলে আরেকটা বড় রিজন ছিল যে মাইক্রোসফট বা এ ধরনের প্রতিষ্ঠানে তো কাজ করা যায়, বাট দিন শেষে আসলে নিজেদের দেশের কোনো আসলে ওইভাবে অ্যাসেট তৈরি হয় না। সো নিজেদের দেশের জন্য, বাংলা ভাষার জন্য, মানুষের জন্য, ইভেন পার্সোনালি নিজের হচ্ছে একটা সেলফ যে ইন্টারেস্ট আছে একটা বিজনেস করার, এই অ্যাসপিরেশনটা অনেক আগে থেকেই ছিল। সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে সোশিয়াল এআইটা আমরা হচ্ছে স্টার্ট করি। সো আইডিয়াটা পিছনে ছিল হচ্ছে আমরা সোশিয়াল এই ওয়ার্ডটা আসলে যদি আমরা মানে এক্সপ্লেন করি, এই ওয়ার্ডটা আসলে দাঁড়ায় হচ্ছে সোশ্যাল অ্যানালিটিক্স বা হচ্ছে এই সোশ্যাল অ্যানালিটিক্সটা আসলে সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স হতে পারে, যে কোনো ধরনের ডেটার উপরে অ্যানালিটিক্স হতে পারে, মিডিয়ার উপরে অ্যানালিটিক্স হতে পারে,
নিউজ ডেটার উপর অ্যানালিটিক্স হতে পারে। So এই কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করছিলাম। ওই সময় গ্লোবালি বেশ কিছু অর্গানাইজেশন ছিল যারা এই সিমিলার কনসেপ্ট নিয়ে কাজ করছিল। সো তাদের আইডিয়াটাও আমরা ভ্যালিডেট করি গ্লোবাল মার্কেটে তারা কিভাবে কাজ করছে। সো বাংলা ভাষাটা একটা বড় ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছিল ওই সময়টাতে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করা হয়। বাংলাদেশে কোনো কাস্টম এআই সলিউশন বা এনএলপি বা এই ধরনের সার্ভিস প্রোভাইড করা হতো না, বা করলেও বাংলাদেশের কনটেক্সটে এটা খুব বেশি অপটিমাইজ ছিল না। সো আমরা বাংলাদেশের জন্য ইনিশিয়াল গোলটা ছিল বাংলাদেশ মার্কেটের জন্যই আসলে তৈরি করা। সো আপনি যদি বলেন যে কেন তৈরি বা কেন স্টার্ট করা হয়েছে, ইট ওয়াজ টু সার্ভ দ্য পিপল অফ বাংলাদেশ ইনিশিয়ালি আর কি, একদম শুরুর থেকে বলতে গেলে। বাট ওভার দ্য পিরিয়ড অফ টাইম গোল, অ্যাক্টিভিটিস, ভিশন, এই জিনিসগুলো ম্যাচিউরড হয়েছে, থিংস গট পিভটেড ইন মেনি ওয়েজ। সো আলটিমেটলি এখন জিনিসগুলো আরো অনেক ডিটেলস, আমরা এটা নিয়ে আলোচনা করব ইন দ্য ফিউচার ডিসকাশন অ্যাজ ওয়েল। বাংলাদেশে এআই কোম্পানি কতটা চ্যালেঞ্জিং টু ফর্ম অ্যান্ড টু পারফর্ম অ্যান্ড টু এডুকেট লোকাল বিজনেস? আচ্ছা, সো এই কোশ্চেনটা আসলে খুব একটা ট্রিকি কোশ্চেন, কারণ হচ্ছে ট্রিকি ইন এ সেন্স যে হচ্ছে লাইক when we started the company, আমরা যখন শুরু করেছিলাম ওই কনটেক্সটে অ্যান্সারটা একরকম হবে, যদি ইন প্রেজেন্ট কনটেক্সট চিন্তা করা হয় অ্যান্সারটা আরেক রকম হবে। সো আমি দুইটা কনটেক্সটই কভার করার চেষ্টা করব টু গিভ দ্য অডিয়েন্স এ বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো আমরা যেই সময় কোম্পানিটা স্টার্ট করেছিলাম, আমাদের R&D 2015 থেকে স্টার্ট হয়, বাট আমরা অফিসিয়ালি স্টার্টেড ইন 2016। গ্রামীণফোন এক্সেলেটর ব্যাচ 2 তে আমরা হচ্ছে সোশিয়াল এআই ছিলাম, সেখান থেকে আমাদের কোম্পানির ইনসেপশন শুরু হয় টু দ্য মার্কেট। সো এখানে আসলে আমরা যখন বাংলাদেশ মার্কেটে কোম্পানিটা নিয়ে হচ্ছে যাত্রা শুরু করলাম, ওই টাইমটায় আসলে গ্লোবাল এআইও খুব বেশি ম্যাচিউর ছিল না, বা এখানে আপনি ধরেন যে কাস্টমার থেকে শুরু করে আপনি যত ধরনের স্টেক হোল্ডার ইনভলভ থাকে একটা বিজনেসে, গোয়িং ফ্রম ইনভেস্টার্স টু আদার্স, তারাও হচ্ছে দেখা যায় এআই সম্পর্কে খুব বেশি হচ্ছে অ্যাওয়ার ছিল না। সো ওই সময়টা যখন আমরা এআই স্টার্ট করি, even in some cases when we are pitching to different investors or different business organizations, তারা হচ্ছে এই জিনিসগুলো ভ্যালুটা হচ্ছে অনেক ক্ষেত্রে বুঝতো না, বা আন্ডারস্ট্যান্ডিং একটা বড় ডিফিকাল্টিস তাদের মধ্যে থাকতো। ম্যাক্সিমামই দেখা যেত হচ্ছে এত হয়তো তারা টেকনোলজি বুঝতো, বাট এআই বা এই ধরনের জিনিসের ফিউচার সম্পর্কে তাদের ভিশনটা এত বেশি ক্লিয়ার ছিল না। সো ওই সময়টাতে হচ্ছে দেয়ার ওয়ার মেনি ডিফিকাল্টিস, এবং যেহেতু আমরা উই আর অ্যাট দ্যাট টাইম বেসড আউট অফ বাংলাদেশ, সো স্টার্ট করাটা খুব একটা বড় চ্যালেঞ্জ ছিল। রিসোর্স খুবই লিমিটেড ছিল। এখানে ধরেন আপনার হিউম্যান রিসোর্স থেকে শুরু করে আপনার হার্ডওয়্যার রিসোর্স থেকে শুরু করে যা কিছু প্রয়োজন হয় একটা এআই কে আমরা, মানে অনেক ধরনের এআই কোম্পানি আছে বর্তমান সময়, মানে মোটা দাগে 3 ধরনের, বাট আমরা হচ্ছে একবারে ফাউন্ডেশনাল কোর এআই ডেভেলপ করি। সো আমাদের নিজস্ব এআই মডেল আমরা ডেভেলপ করি, যেটা হচ্ছে ডিফারেন্ট পারফরমেন্স বা ডিফারেন্ট অ্যাক্টিভিটিস গুলো করে থাকে। সো ধরেন আপনি ওপেন এআই এর সাথে যে সার্ভিস গুলো ওরা প্রোভাইড করে, তার অনেকগুলো সার্ভিস আমরা প্রোভাইড করি নিজস্ব এআই মডেল দিয়ে, গোয়িং ফ্রম ডেটা আন্ডারস্ট্যান্ডিং, স্পিচ রিকগনিশন, ইমেজ আন্ডারস্ট্যান্ডিং, ভিডিও আন্ডারস্ট্যান্ডিং, অডিও আন্ডারস্ট্যান্ডিং। সো এই ধরনের অনেক কিছু জিনিস আমরা আসলে নিজেরা প্রোভাইড করি। সো আলটিমেটলি যখন আমরা স্টার্ট করি তখন আসলে ডেটা খুবই লিমিটেড ছিল এই ধরনের এআই কে ট্রেন করার জন্য বা মেশিনকে স্টেবল করার জন্য, যাতে হচ্ছে আমরা গুগলের সাথে বা এরকম, ওই সময় আসলে ওপেন এআই তো ছিল না, ছিল হচ্ছে গুগল, মাইক্রোসফট এন্ড ফিউ আদার বিগ প্লেয়ার্স যারা এআই নিয়ে কাজ করতো। সো তাদের সাথে কম্পিট করতে পারি, তাদের থেকে বেটার মডেল বা অ্যাকুরেসি জেনারেট করতে পারি। এই জিনিসটা এনশিওর করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সো এই জন্য ডেটাটা একটা বড় বটলনেক ছিল। হিউম্যান রিসার্চ যারা ছিল তাদেরকেও দেখা গিয়েছে একদম স্ক্র্যাচ থেকে আমাদের ট্রেন আপ করতে হয়েছে এই হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্সেস, যেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ওই সময়টা খুবই একটা বড় চ্যালেঞ্জ ছিল। এন্ড অ্যাট দ্য সেম টাইম আপনার যেটা আর কি বললাম যে আপনি প্রোডাক্ট বানাচ্ছেন বা আমরা প্রোডাক্ট বানাচ্ছি, কাস্টমারের কাছে যখন নিয়ে যাচ্ছি, তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার এই প্রোডাক্ট গুলো ইউজ করে তাদের ডে টু ডে লাইফে তাদের অ্যাক্টিভিটিস গুলোকে বেটার করার জন্য, ওই জায়গাটা একটা বড় বটলনেক ছিল। সো অ্যান ইনভেস্টর আরেকটা হচ্ছে জায়গা আর কি, যদি আরেকটা ভার্টিক্যাল অ্যাড করা হয়, যে ইনভেস্টররাও আসলে এত টেক্সিবি ছিল না বা ছিলেন না। সো আলটিমেটলি ওই সময়টাতে একটা বড় ডিফিকাল্টি ফেস করতে হয়েছে বর্তমানের, এবং সেজন্য আসলে
when we started it was a very difficult journey, কারণ হচ্ছে 2016 থেকে আমাদের দেখা গিয়েছে 2-3 বছর খালি R&D করতে হয়েছে। আমরা যদি আমাদের জিপি এক্সেলারেটর পার্ট ছিলাম, তখন আমাদেরকে বলা হতো সেল সেল সেল, বাট এটা আসলে ট্র্যাডিশনাল বিজনেসের জন্য দিস মডেল ওয়ার্কস পারফেক্টলি। বাট আপনি যখন একটা ইন্টেলেকচুয়াল কোম্পানি বা এআই কোম্পানির কথা চিন্তা করবেন, আপনি ডে ওয়ানে যদি সেল করা স্টার্ট করেন, দ্য প্রোডাক্টস গনা ব্যাকফায়ার। কারণ হচ্ছে দেখা যাবে আপনি প্রচুর সেল করছেন, বাট আপনার প্রচুর চার্ন হচ্ছে, কারণ আপনার প্রোডাক্ট এত ম্যাচিউরড না, আপনার এআই অ্যাকুরেসি এত ভালো না। সো এই ডিফিকাল্টিসটা বা এটা আমাদের একটা হার্ড লার্নিং ছিল। আমরা যখন 17-18 সালের দিকে প্রোডাক্ট নিয়ে মার্কেটে প্রচুর সেল করলাম, বাট দেখা গেল চার্নও প্রচুর হচ্ছে, কারণ হচ্ছে গ্লোবাল যে সলিউশন গুলো আছে তাদের সাথে উই আর নট বিং এবল টু কম্পিট প্রপারলি। সো আলটিমেটলি 18 থেকে আমরা আসলে বা 19 থেকে আমরা উই অ্যাকচুয়ালি ওয়েন্ট ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, গিয়ে আবার হচ্ছে পুরো জিনিসগুলোকে নতুন করে সাজানো, প্রোডাক্ট গুলোকে আরো ম্যাচিউরড করা, করে প্রোডাক্টাইজড করা, এবং করে হচ্ছে অ্যাকচুয়ালি এআই সলিউশন গুলোকে আরো অনেক অ্যাকুরেসি বাড়ানো, ফাইন টিউন করা, যাতে হচ্ছে গ্লোবাল জায়ান্টদের সাথে কম্পিট করা যায়। এবং করে আলহামদুলিল্লাহ ফ্রম 2019 অনওয়ার্ডস উই আর সার্ভিং এন্টারপ্রাইজেস, বিগ এমএনসিস এন্ড ইভেন গভর্নমেন্ট ইন মেনি কেসেস, বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের বাইরে। সো এটা হচ্ছে আমাদের জাস্ট একটা স্মল জার্নি বা চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করেছি। বর্তমান সময়ে এসে আসলে এই কোশ্চেনটা যদি অ্যান্সার করতে হয়, থিংস আর লট ইজিয়ার কম্পেয়ার টু দ্য টাইম ওয়েন উই স্টার্টেড। কারণ হচ্ছে এখন আপনার প্রচুর রিসোর্স অ্যাভেলেবল আছে, টেকনোলজি অনেক ম্যাচিউরড করে গিয়েছে, ডেটা হচ্ছে আরো অনেক বেশি অ্যাভেলেবল আছে, আপনার রিসোর্স অনেক হচ্ছে তৈরি হচ্ছে যারা এআই নিয়ে অনেক ইনথুসিয়াস্টিক থাকছে। ইভেন লাইক চ্যাট জিপিটি আসার পর থেকে ফ্রম 2022-3 ওই টাইমটা থেকে আপনার ধরেন যে ইভেন ম্যাথ পিপলের মধ্যে এআই নিয়ে একটা বিশাল হচ্ছে আহ, আপনি এটা হচ্ছে এডুকেশন বলেন, নলেজ বলেন, লার্নিং বলেন, যেটাই বলেন বা ডে টু ডে ইউসেজ বলেন, এই জিনিসটা আসলে অনেক ভালোভাবে আসলে চলে এসছে আর কি। সো যেই ডিফিকাল্টিসটা আমাদের ফেস করতে হতো অন্য মানুষকে বোঝানোর জন্য বা হচ্ছে কাস্টমারদের বোঝানোর জন্য, ইনভেস্টরদেরকে বোঝানোর জন্য, ওই বটলনেকটা আসলে এখন আর ফেস করতে হবে না টু দ্য নেক্সট জেনারেশন, অথবা যারা হচ্ছে এখন এআই কোম্পানি খুলছে। এবং এখন এআই কোম্পানিগুলো তৈরি করাটা অনেক ইজিয়ার হয়ে গিয়েছে, বিকজ অনেক রিসোর্স অ্যাভেলেবল হচ্ছে, এআই দিয়ে এআই এর অনেক কাজ করানো যাচ্ছে। সো দোজ থিংস আর অলসো দেয়ার। সো এখন করাটা কম্পারেটিভলি লট ইজিয়ার, যদি আপনার ফার্স্ট কোশ্চেনটা আমি অ্যান্সার করতে চাই আর কি। অ্যাবসলিউটলি। সো ওই কোয়েশ্চেনের সাথে রিলেট করে যে আগে যেই রকমের চ্যালেঞ্জ ছিল, এখন সে রকমের চ্যালেঞ্জ নাই, কিন্তু এখন হয়তো নতুন রকমের চ্যালেঞ্জ আসতে পারে। সো রিলেভেন্ট টপিক হিসাবে যে এই থিওরিটিক্যালি স্পিকিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টপিক হিসাবে তো কিছুটা জটিল। তো মানুষ, ম্যাথ পিপল হয়তো চ্যাট জিপিটির মাধ্যমে এখন জানা শুরু করেছে। তো আহ, একটু সহজ করে আমাদের লিসেনারদেরকে যদি আপনি এক্সপ্লেইন করতেন যে এই কনসেপ্টটা কি, এবং এই কনসেপ্টটা আপনারা যখন বিজনেস হিসাবে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, তখন স্পেসিফিক্যালি আপনারা এখন কি চ্যালেঞ্জ ফেস করছেন? আচ্ছা, সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা যদি মোটা দাগে বলা হয় খুব সিম্পল ভাবে ম্যাথ পিপলের জন্য, এটা আসলে আমরা আমাদের ডে টু ডে লাইফে যতভাবে আসলে কমিউনিকেট করি, এটা হতে পারে হচ্ছে আমি কোনো কিছু লিখছি, এদের আমি সোশ্যাল মিডিয়াতে লিখছি, আমি অন্য কোথাও লিখছি, আমার যে কোনো পারপাসে লিখছি, এডুকেশন পারপাসে লিখছি, যা কিছুই লেখা হোক না কেন, এটা লেখা হতে পারে, বা এটা লেখার বাইরে যদি চিন্তা করা হয়, আমি যা বলছি, দিস কনভারসেশন দ্যাট উই আর হ্যাভিং রাইট নাও, এই মুখে কথা বলছি, বা আমাদের একটা ভিডিও কনভারসেশন হচ্ছে যেটার মধ্যে আসলে ভিজুয়ালটাও থাকছে, ইন সাম কেসেস এখানে ইমেজও থাকতে পারে। সো ন্যাচারালি আমরা হচ্ছে আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস এর মধ্যে যত ধরনের হচ্ছে ভাষা ব্যবহার করে কমিউনিকেট করি, এটা ছবির মধ্যে কোনো ট্যাগলাইন লেখা থাকতে পারে, কোনো ফটো কার্ড হতে পারে, আমি আপনাদের সাথে কথা বলছি, এই কনভারসেশনটা হতে পারে, কোনো অডিও রেকর্ডিং জাস্ট উইদাউট ভিজুয়াল হতে পারে, ইভেন আমি যেটা হচ্ছে ডে টু ডে লাইফে টাইপ করছি, কোনো ইমেল লিখছি, সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস আপডেট দিচ্ছি, বা কোনো একটা পোস্ট করছি, কোনো একটা অর্গানাইজেশন থেকে কোনো একটা ক্যাম্পেইন চালানো হচ্ছে। তো এই ধরনের যা কিছু হোক না কেন, সবই আসলে পার্ট অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। সো এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ গুলোকে আসলে আমরা যখন একটা
মানুষ দেখছি, আমরা তো বুঝতে পারছি যে এখানে হয়তো এই মেসেজটা বলতে চাচ্ছে, বা এই জিনিসটা কনভারসেশন করা হচ্ছে, বা এই জিনিসটা একটা ছবি দিয়ে বোঝানো হচ্ছে, অডিওর মধ্যে এই জিনিসটা আছে শোনার পরে। So, এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, বাট একটা এআই যখন এই জিনিসটাকে বুঝবে বা এই ধরনের ডেটা নিয়ে সে কাজ করবে, করে আসলে সে তখন এখানে কি বলা হচ্ছে এটাকে ইন্টারপ্রেট করা। ধরেন টেক্সট হলে তো টেক্সট নর্মালি পেয়ে গেল, অডিও হলে অডিও থেকে টেক্সটটা খুঁজে বের করা, হয়তো ভিডিও হলে ভিডিওর মধ্যে থেকেও কনভারসেশনের মধ্যে যে আলোচনা ছিল সেটাকে একটা ট্রান্সক্রাইব করা, কোন ইমেজ থাকলে সেটার মধ্যে যদি কোনো লেখা থাকে, ফর এক্সাম্পল কোন একটা ছবি, সেখানে কি আছে, কয়জন মানুষ আছে, বা কি ধরনের লেখা আছে। দেখা যায় এখন প্রচুর নিউজ পোর্টাল গুলো বাংলাদেশে ফটোকার্ড ব্যবহার করে, আমি যে গ্লোবালিও কিছু জায়গায় দেখেছি এই ট্রেন্ডটা। সো এই ফটোকার্ডের মধ্যে কি লেখা হচ্ছে, কি থাকছে, ওই জিনিসগুলোকে এআই বুঝা ফার্স্টে, টেক্সচুয়াল আকারে নিয়ে আসা। টেক্সটে আনার পরে ওই টেক্সটের মধ্যে আসলে কি বলা হচ্ছে, এটা কি ভালো বলছে, খারাপ বলছে, কোন কোন বিষয়ে আলোচনা করা হচ্ছে, ফর এক্সাম্পল একটা অর্থনৈতিক আলোচনা, নাকি এটা হচ্ছে একটা রাজনৈতিক আলোচনা, না এটা হচ্ছে কোন একটা সংস্কারমূলক আলোচনা, না এটা হচ্ছে আহ দেখা যাচ্ছে স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা, এটা আবার বের করা। সেখান থেকে আবার ধরেন যে আরো ইন ডিটেলসে যাওয়া যে কি আলোচনা হচ্ছে, এই পুরো কনভারসেশন বা মিলিয়ন্স মিলিয়ন্স ডেটা যখন আসছে, সো সেটাকে হচ্ছে এক জায়গায় সামারি করে ওইটা আবার বলা যে এখান থেকে আসলে আমি 1 মিলিয়ন ডেটা বা হচ্ছে 10 লাখ ডেটা অ্যানালাইজ করেছি, করে হচ্ছে একটা সামারি হচ্ছে এই জিনিস, বা টোটাল হচ্ছে ঘটনা এই ঘটনা ঘটেছে। So এই জিনিসটাকে হচ্ছে মানুষের মতো করে ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইম কনজিউমিং, অনেক আপনার রিসোর্স হাংরি, এবং হচ্ছে আপনার কস্টের দিক থেকে অনেক হচ্ছে একটা ডিফিকাল্ট ব্যাপার চলে আসে, এত কস্ট ম্যানুয়ালি করাটা অনেক ডিফিকাল্ট। সো এআই তখন এই কাজগুলোকে মানুষের মতোই করে, আমরা ম্যানুয়ালি যে কাজগুলো হয়তো অ্যাজ এ হিউম্যান বিং করতাম, বাট সে হচ্ছে অনেক ফাস্ট করতে পারে, অনেক হিউজ ডেটা সেট নিয়ে একবারে কাজ করতে পারে, এবং করে এটা অনেকটা কস্ট ইফেক্টিভ ভাবে আমাদেরকে আউটকামটা বলে দিতে পারে আর কি। So, এই কাজটাই হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একবারে কোর কম্পোনেন্ট। এর মধ্যে আরো অনেক কিছু আসলে কানেক্ট হতে পারে, ডিফারেন্ট ইউজ কেস, ডিফারেন্ট বিজনেস কেস, ডিফারেন্ট ধরেন যে সার্ভিস অনুযায়ী আর কি, যদি একবারে সহজ ভাবে বলা হয় আর কি। না, একটা কোশ্চেন মাথায় আসলো অল অফ এ সাডেন ডিউরিং দিস ডিসকাশন। ফেসবুকে এখন ফুল অফ লটস অফ মিম, রাইট? সো কোনটা রিয়েল কনটেক্সট, কোনটা মিম কনটেক্সট? How do you guys differentiate, or is your AI is matured enough to differentiate this thing? সো এইখানে আসলে 3-4টা জিনিস চলে আসে আর কি, এই পার্টিকুলার ইউজ কেসটা যদি চিন্তা করা হয়। সো একটা তো হচ্ছে বেসিক মিম, যদি মিমটা হয় ধরেন সার্কাজম বা এই ধরনের কেস, আমাদের এআই সার্কাজমটা বুঝতে পারে যে এখানে সার্কাজম বলা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি জিনিসটা নেগেটিভ বা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা পজিটিভ, ও এটা বুঝতে পারে। সেকেন্ড ব্যাপারটা আসে হচ্ছে এখানে ধরেন যে আপনার কন্টেন্টটা কি অ্যাকচুয়ালি আসল না নকল। ধরেন এখানে একটা ফ্যাক্ট চেকিং এর ব্যাপার চলে আসে, সো আবার তখন সেটাও বলতে পারে যে ফর এক্সাম্পল একটা টেক্সচুয়াল নিউজ এসছে কোন একটা হয়তো সোশ্যাল মিডিয়া নিউজ পোর্টালে বা কোন একটা জায়গাতে, এত হয়তো মেইন স্ট্রিম মিডিয়া না, সো এটা তখন ফ্যাক্ট চেক করে বলতে পারে যে না, বেসড অন দ্য প্রিভিয়াস 20 মিডিয়া ডেটা দ্যাট উই হ্যাভ, দিস ইজ এ ফেক কন্টেন্ট। থার্ড লেয়ারটা আসে এখানে হচ্ছে আপনার ইমেজের উপরে। সো ইমেজটা এখন যেরকম হয়, আহ, দুই লেভেল ইমেজের মধ্যে আবার 2 লেয়ার চলে আসে বা 2টা লেভেল চলে আসে। একটা হচ্ছে ডিপফেক ইমেজ, দেখা যাচ্ছে আমার চেহারাটা অন্য কারো জায়গায় বা অন্য কোনো ছবিতে কানেক্ট করে দিচ্ছে, বা পুরো একটা জিনিস নতুন করে ক্রিয়েট করছে। So, ওইটাও আমাদের এআই ডিটেক্ট করে বলতে পারে যে এটা একটা ফেক ইমেজ নাকি এটা একটা রিয়েল ইমেজ। অ্যান্ড আরেকটা কেস হয় যে ধরেন পুরানো কোনো ছবিকে নতুন বা বর্তমান সময়ের কনটেক্সটে হচ্ছে চালিয়ে দেওয়া, বা অন্য দেশের একটা ছবিকে বাংলাদেশ বলে চালিয়ে দেওয়া। So, ওইটাও ডিটেক্ট করতে পারে সোর্স ট্রেসিং করে। অ্যান্ড এরপরে যদি আমি চিন্তা করি 4 নাম্বার কনটেক্সট ইমেজ শেষ করে, সেটা হচ্ছে ভিডিও। সো ভিডিওর মধ্যে এখন দেখা যাচ্ছে প্রচুর ডিফেক্ট ভিডিও জেনারেট হচ্ছে, বা পুরো এআই কাস্টম ভিডিও জেনারেট হচ্ছে। আপনার ধরেন যে ওপেন এআই থেকে হচ্ছে সোরা আছে, বা হচ্ছে গুগল থেকে হচ্ছে ভিও3 আছে। তো এরকম অনেকগুলো মডেলই আছে যেটাতে আপনি একবারে হচ্ছে অলমোস্ট হিউম্যান লাইক ভিডিও জেনারেট করতে পারেন। ওইটাও ডিটেক্ট করে বলতে পারে যে এটা হচ্ছে একটা ফেক ভিডিও না হচ্ছে রিয়েল ভিডিও। সো
এখানে আপনার কোশ্চেনটা যদি অ্যান্সার করতে চাই, মানে এই 4 লেয়ারের কাজ আমরা আসলে বর্তমানে করতে পারছি উইথ আওয়ার ওন এআই মডেলস আর Fantastic. কি। It's a great if any agencies they use your solution, they could refine the truth. What is happening around the world. সোশিয়ান এর কোন প্রজেক্টটি আপনাদের কাছে সবচেয়ে বেশি প্রমিনেন্ট সোফার? অর আপনি এটাকে বলতে পারেন যে আপনাদের যতগুলা প্রোডাক্ট আর সলিউশনস আছে, কোন সলিউশনসটা মার্কেটে এখন ভেরি ডমিনেন্ট, অর ইউ গাইজ আর মেকিং ভেরি সাকসেস অন দ্যাট স্পেসিফিক এরিয়া? সো এই কোশ্চেনটা বলার আগে আমি জাস্ট একটু কনটেক্সট বলি, তাহলে অ্যান্সার করতে আমার সুবিধা হবে। সো কনটেক্সটটা এরকম যে আমাদের সোশিয়ান যখন আমরা স্টার্ট করেছিলাম, আমাদের একদম শুরুতে কোর কনসেপশন ছিল আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব যেটা সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়া লিসেনিং, সোশ্যাল মিডিয়া মনিটরিং, এই কনসেপ্টে হচ্ছে আমরা কাজ করছিলাম ফ্রম দ্য ভেরি ইনসেপশন। বা কোম্পানির মানে জন্মটাই হয়েছে প্রোডাক্টটা বানানোর জন্য বা এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করার জন্য। বাট আমরা আসলে বেশ কয়েক লেভেলে হচ্ছে, যেহেতু আমি বললাম অনেকগুলো চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে, সো ওই প্রেক্ষাপটের চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে গিয়ে দেখা গিয়েছে প্রোডাক্ট থেকে আমরা হচ্ছে টাইম টু টাইম উই হ্যাড টু পিভট, এবং দেখা গিয়েছে কোনো সময় আমাদেরকে হচ্ছে এআই মডেল বানাতে হচ্ছে জাস্ট টু সাপোর্ট দ্য প্রোডাক্ট, অথবা দেখা যাচ্ছে কোনো কোনো সময় আমাদেরকে সার্ভিস মোডালিটিতে কিছু কিছু কর্পোরেট বা গভর্নমেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস বা সলিউশন বানিয়ে দেওয়া লাগছে, which are all related to the same or core product, যেটা হচ্ছে আমাদের সোশিয়ানের ইনসেপশন থেকে ছিল। বাট বানানোর জন্য আসলে আমাদের যেটা ছিল, বিকজ ইন মেনি কেসেস উই হ্যাড ভেরি লিমিটেড ইনভেস্টমেন্ট ইন আওয়ার হোল জার্নি সো ফার, উই বুটস্ট্র্যাপড কোয়াইট আ লট ইন আওয়ার ফুল জার্নি। সো বলা যায় যেহেতু উই হ্যাড টু বুটস্ট্র্যাপ কোয়াইট আ লট, আমাদের আসলে এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে একটু ঠেকে ঠেকে শিখা লাগে লাগে, যেরকম একটা বাংলায় কথা আছে আর কি। সো আমাদের ওইভাবে ঠেকে ঠেকে আমাদের প্রোডাক্ট গুলাকে আসলে বা আমাদের প্রোডাক্টটাকে অনেক বেশি হচ্ছে ম্যাচিউর করতে হয়। তো আমাদের যে কোর প্রোডাক্টটা আছে সেটাকে হচ্ছে আমরা কনজিউমার বাস বলি বা হচ্ছে সিটিজেন বাস বলি। এই প্রোডাক্টটা যে কাজটা করে আমি খুব সিম্পল ভাবে বলি, এবং এটা আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, এটাই আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা খুব বেশি প্রমোট করি না। বাংলাদেশ মার্কেটে আমাদের যে ইউজার বেস আছে মাশাআল্লাহ বেশ ভালো ইউজার বেস আছে, গোয়িং ফ্রম কর্পোরেটস টু গভর্নমেন্ট টু আদার অর্গানাইজেশনস। গ্লোবালিও আমাদের অর্গানাইজেশন আছে আর কি। তো অর্গানাইজেশন আমাদের সিস্টেমটা যেরকম হচ্ছে গ্রামীণ ফোন থেকে শুরু করে, ওয়ালটন থেকে শুরু করে, আপনার ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে ইভেন ইউএনডিপিও ব্যবহার করছে ইন ডিফারেন্ট কেসেস বাংলাদেশের মধ্যে। ইউএসএ মার্কেটে আমাদের বেশ কিছু হচ্ছে কাস্টমার আছে, সো আমি সব ফুল কাস্টমার লিস্টটা বলছি না, দ্য লিস্ট গোস অন, বাট হচ্ছে দি সিস্টেম ইজ বিং ইউজড ইন ডিফারেন্ট প্লেসেস। তো এই প্রোডাক্টটা কি করে আমি জাস্ট খুব সংক্ষেপে আপনাদেরকে এট এ গ্ল্যান্স হচ্ছে বলে দিই, তাহলে হচ্ছে আমাদের অডিয়েন্সের জন্য সুবিধা হবে টু আন্ডারস্ট্যান্ড যে আমরা কি কাজটা করি। তো আমাদের কনজিউমার বাস বা সিটিজেন বাস এই প্রোডাক্টটা যে কাজ করে সেটা হচ্ছে যে আমাদের সাথে সোশ্যাল মিডিয়া গুলোর আলাদা করে উই হ্যাভ পার্টিকুলার কর্পোরেট পার্টনারশিপস অ্যাজ ওয়েল। সো সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া, অনলাইন মিডিয়া, in some cases print media, visual media, audio media, video media, যে কোনো জায়গাতে যখন কোনো পাবলিক ডেটা অ্যাভেলেবল থাকে, সো ফর এক্সাম্পল ফেসবুকে কোনো একটা পেজের মধ্যে পাবলিক কোনো কনভারসেশন হচ্ছে, বা দেখা যাচ্ছে ইউটিউবে কোনো একটা ভিডিও আপলোড হচ্ছে, বা দেখা যাচ্ছে হচ্ছে আমরা এই পডকাস্টটা পার্টিকুলারলি করছি যেটা যদি পাবলিকলি ইউটিউবে যায়, যে কোনো জায়গা থেকে হচ্ছে আমরা নিউজ পোর্টালে কোনো একটা নিউজ পাবলিশ হচ্ছে, সব ডেটাগুলোকে আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি কালেক্ট করি। So for the last 4-5 years, we have been collecting all the publicly available data in social media, news portals, any other places. সব ডেটা গুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়। So all the data comes together into one single umbrella. So from ওই জায়গা থেকে এখানে আসলে টেক্সচুয়াল ডেটা আসতে পারে, যেটা নরমালি টেক্সট আকারে অ্যাভেলেবল আছে। এটা কোনো সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইনের টেক্সট হতে পারে, কোনো স্ট্যাটাস আপডেট হতে পারে, ইউটিউবের কোনো ভিডিওর ক্যাপশন হতে পারে, সো লিঙ্কডইনে কোনো একটা পোস্টার ক্যাপশন হতে পারে, বা ইনস্টাগ্রামের থেকে আসতে পারে যদি কোনো টেক্সচুয়াল ডেটা থাকে, কোন নিউজ পোর্টালে কোনো নিউজ হলে সেটা আসতে পারে। সো সবকিছু এক জায়গায় চলে আসে, এভরিথিংস কাম টু এ সিঙ্গেল আমব্রেলা। সো এবং এটা টেক্সচুয়াল ফরম্যাটে হতে পারে,
আপনার অডিও ফরম্যাটে হতে পারে যদি কোথাও অডিও অ্যাভেলেবল থাকে, ভিডিও হতে পারে ইউটিউব বা ফেসবুক বা এই জায়গাগুলো থেকে। সো ভিডিওটাকেও আমরা ট্রান্সক্রাইব করে ওইখানে কি বলা হচ্ছে সেটাকে টেক্সচুয়াল ফরম্যাটে নিয়ে আসি, অডিওকেও টেক্সচুয়াল ফরম্যাটে নিয়ে আসি। ইভেন যদি কোনো জায়গায় জাস্ট হচ্ছে আপনার থাম্বনেইল থাকে বা হচ্ছে ফটো কার্ড থাকে বা জাস্ট ইমেজ থাকে, সেই ইমেজের মধ্যেও কি লেখা আছে, কি বলা হচ্ছে, কি আলোচনা করা হচ্ছে, ওই জিনিসটাকে ওই কনভার্টেড টু টেক্সচুয়াল ফরম্যাট। তো পুরো জিনিসটা একটা টেক্সটের মধ্যে বা টেক্সচুয়াল ফরম্যাটে চলে আসে যত ধরনের ডেটা আছে। ওইখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন বা বিজনেস বা হচ্ছে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে ডিসিশন নিতে সাহায্য করি যে মানুষ এখানে আসলে পজিটিভ আলোচনা করছে। সো ফর এক্সাম্পল ধর নারী ফুটবল নিয়ে হচ্ছে লাস্ট 6 মাসে মানুষ কি বলেছে, একটা কন্টেস্ট আর কি, আমি খুবই নিউট্রাল একটা কন্টেস্টে আলোচনা করছি। সো এখানে হচ্ছে মানুষ কি ভালো বলেছে না খারাপ বলেছে, এই সব ডেটাগুলোর মধ্যে থেকে মানুষ এখানে পার্টিকুলার কোন কোন বিষয়ে আলোচনা করেছে। সো ফর এক্সাম্পল এখানে আহ, মানে কনটেক্সটটাও বুঝে আমাদের এআই পুরো কনভারসেশনের, যে মানুষ এখানে ফুটবলারদের উন্নতি নিয়ে আলোচনা করেছে না ফুটবল মাঠের উন্নতি নিয়ে আলোচনা করেছে না হচ্ছে অন্য কিছু নিয়ে আলোচনা করেছে। আমি যদি আরেকটু রিসেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে এক্সাম্পলটা দেই, ধরেন যে আপনার বাংলাদেশে বেশ কিছু হচ্ছে আহ, ছাত্র ইলেকশন হলো আর কি, ডাকসু ইলেকশন, রাকসু ইলেকশন, চাকসু ইলেকশন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। So, ওইখানে আসলে মানুষজন কি কি নিয়ে আলোচনা করছিল, আলোচনার বিষয়বস্তুগুলো কি ছিল, আপনি যদি আগে থেকে জানতে চান, ইউ গেট টু নো লাইক দ্য পিকচার বিফোর দ্য ইলেকশন অ্যাকচুয়ালি টুক প্লেস। অথবা আপনি যদি একটা অর্গানাইজেশন হিসেবে চিন্তা করেন যে ফর এক্সাম্পল কথার কথা ব্র্যাক ব্যাংকে নিয়ে মানুষ কি বলছে, তাদের কত পার্সেন্ট মানুষ হচ্ছে লোন নিয়ে আলোচনা করছে, কত পার্সেন্ট মানুষ হচ্ছে দেখা যাচ্ছে ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করছে, কত পার্সেন্ট মানুষ হচ্ছে আপনার ধরেন যে হোম লোন নিয়ে আলোচনা করছে, কত পার্সেন্ট মানুষ হচ্ছে কমিউনিকেশনের ডিফিকাল্টিস ফেস করছে। সো এই ধরনের ডেটা অ্যান্ড all the sentiment of the customers you get from the platform. At the same time, you can also do competitor analysis. So আপনার নিজেরটা তো আপনি বুঝলেন from all the publicly available data. Private data channel you can also connect into the system that you already available আছে আর কি। সো ফর এক্সাম্পল আপনি আপনার মেসেঞ্জারও কানেক্ট করতে পারেন টু অ্যানালাইজ দ্য ডেটা এন্ড এভরিথিং। অথবা আপনার যদি কোনো কল সেন্টারের ডেটা থাকে যেটা আপনি হচ্ছে কল সেন্টারে রেকর্ড করে রাখছেন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং বা সার্ভে পারপাসে, ওইটাকে আপনি কানেক্ট করে ইউ ক্যান অ্যানালাইজ ইনটু দ্য সিস্টেম। এবং করার পরে হচ্ছে এখানে আসলে কি কি রিলেটেড আলোচনা হচ্ছে, ইউ গেট দ্য হোল পিকচার, লাইক হচ্ছে কি হচ্ছে। অলসো দ্য কম্পিটিটর ডেটা ইউ ক্যান অলসো কম্পেয়ার, যেগুলো পাবলিকলি অ্যাভেলেবল আছে। সো ফর এক্সাম্পল ব্র্যাক ব্যাংকের লোন নিয়ে কত পার্সেন্ট মানুষ বা কতজন মানুষ কথা বলেছে কম্পেয়ার টু হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের লোন নিয়ে কত মানুষ আলোচনা করেছে। ওই আলোচনার মধ্যে আবার কত পার্সেন্ট ডিসকাশন ছিল পজিটিভ, কত পার্সেন্ট ছিল হচ্ছে নেগেটিভ, ব্র্যাক ব্যাংকের কতটুকু ছিল, ইস্টার্ন ব্যাংকের কতটুকু ছিল, ফ্যান্টাস্টিক, ভেরি এরকম ইন্টারেস্টিং। ইউ গেট দ্য ফুল অ্যানালাইসিস। ফ্যান্টাস্টিক সলিউশন। আপনারা কি অফ দ্য র্যাক সলিউশন সেল করেন আর আপনারা ইমপ্লিমেন্টও করেন? লাইক ইজ এ সফটওয়্যার কোম্পানি অর ইজ এ অ্যাডভাইজারি ফার্ম, বোথ সাইড আপনারা কাজ করে থাকেন? সো রাইট নাও আমরা হচ্ছে প্রোডাক্ট কোম্পানি, সো আমরা কনসালটেন্সি মোডটা প্রোভাইড করি না, আমরা প্রোডাক্টটাই হচ্ছে প্রেফার করি। বাট ইন সাম কেসেস ফর সার্টেন কাস্টমার্স আমাদেরকে রিপোর্টও দেওয়া লাগে আর কি অন ডিফারেন্ট ইনসিডেন্টস। হয়তো সিস্টেমটা তারা ব্যবহার করছে বাট উইকলি বা মান্থলি একটা রিপোর্ট আমাদেরকে দেওয়া লাগছে টু সামারাইজ দ্য হোল সিনারিও বা হচ্ছে কি ঘটনা হচ্ছে ওই জিনিসটাকে একটা বেটার ওয়েতে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। সো এইটা করতে হচ্ছে। সো এখানে আপনি যেটা আর কি বললেন, কনসালটেন্ট কোম্পানিগুলো যে কাজগুলো করে যদি আমাদের প্রোডাক্টের মতো সিমিলার অনেক কিছু চলে আসে আর কি। আপনার যেরকম হচ্ছে আপনি যদি ইউএসএ বেস চিন্তা করেন আর কি, নেলসন বা এরকম ওরা যারা আছে তারা যে কাজগুলো করে অনেক কিছু আমাদের সিস্টেম করে দিতে পারে আর কি। But definitely human touch currently it has more value. So definitely human touch add করলে on the AI generated data you can actually provide more value to the customer base আর কি, যদি সিম্পল ভাবে বলা হয় আর কি। থ্যাংক ইউ। এতক্ষণ তো অনেক প্রোডাক্ট সার্ভিসেস নিয়ে কথা শুনলাম, তো আলটিমেটলি এই সবকিছুই হচ্ছে টাকা পয়সাতে গিয়ে কনভার্ট হয়। তো এখন আমরা একটু টাকা পয়সা নিয়ে কথা বলবো। তো এই টাকা পয়সার বিষয়ে আপনাদের ওভারঅল বিজনেসটা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ফান্ড রেইজিং বা ক্যাপিটাল রেইজিং এর এফোর্টের এক্সপেরিয়েন্সটা কি ছিল, এবং ভবিষ্যতে আপনারা এই ফান্ড রেইজিং এবং ক্যাপিটাল রেইজিং এর
প্ল্যানিংটা কিভাবে করছেন? আচ্ছা, সো আমাদের মানে জাস্ট হচ্ছে যদি বলা হয় আমাদের পুরো লাইফ টাইমে আমাদের ফান্ডিং অ্যামাউন্ট হচ্ছে খুবই মিনিমাল। অ্যারাউন্ড হচ্ছে আপনার বর্তমান টাকায় যদি কনভার্ট করেন অ্যারাউন্ড 3 কোটি টাকা বা সামথিং পুরো লাইফ টাইমে ফান্ডিং যতটুকু ছিল। তো এর মধ্যে হচ্ছে ইন মোস্ট কেসেস ধরেন যে আমাদের এঞ্জেল ইনভেস্টর ছিল কিছু, দে ওয়ার ফ্যান্টাস্টিক, দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ সুপার অ্যামেজিং, বাংলাদেশ বেস্ট। প্রবলেমটা হচ্ছে বা আমি যেটা একটা ডিফিকাল্টিস ফেস করেছি ইন উই অলসো হ্যাড এ ভিসি রাউন্ড ইন 2020, বাংলাদেশ বেস্ট ভিসি। সো দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ নট দ্যাট গ্রেট। সো আমি নাম বলছি না পিসির, বাট হচ্ছে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল না। ইন সাম কেসেস দেয়ার অলসো ইন্টারনাল প্রবলেম ইন দ্যাট পিসি। আমি এটা আসলে বাংলাদেশের পিসি ইকোসিস্টেমটা অনেক আহ, বলা যায় হচ্ছে নতুন বা হচ্ছে ম্যাচিউরড না, এবং যে পিসি থেকে উই ফান্ড রেজ ইট ওয়াজ অলসো লাইক দেয়ার ফার্স্ট ইনভেস্টমেন্ট ইন আওয়ার কেস। সো এখানে বেশ কিছু ডিফিকাল্টিস উই হ্যাড টু ফেস, পার্টিকুলারলি টু meet the terms and condition and the commitments and everything. So এখানে যেটা আসলে আমি বলবো যে নেক্সট জেনারেশন যারা হচ্ছে স্টার্টআপ ফাউন্ডার হতে চায় বা ফান্ড রেজ করতে চায়, আনলেস এন্ড আনটিল দেয়ার ইজ নো আদার অপশন, ইটস বেটার নট টু রেজ ফ্রম বাংলাদেশি ভিসিস। সো এটা হচ্ছে আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে। ইন সাম কেসেস ট্রাই টু রেজ ফ্রম গ্লোবাল ইনভেস্টর্স দ্যাট আর আউট দেয়ার, ইভেন গ্লোবাল এঞ্জেল ইনভেস্টর্স অর গ্লোবাল ভিসিস যারা হচ্ছে ইনভেস্ট করে। সাম এক্সেলারেটর প্রোগ্রামস আর অলসো দেয়ার যারা হচ্ছে ইনভেস্ট করে টু দ্য স্টার্টআপস। সো এটা আমাদের একটা বেশ ভালো হচ্ছে ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে আমাদের পার্সোনাল যদি কোম্পানির কথা বলা হয়। সো দেখা যেত হয়তো আমরা যেভাবে প্ল্যান করেছিলাম থিংস would have been much more better if their commitments were made or they like kept their commitment properly আর কি। সো জিনিসটা যেহেতু হয়নি বাংলাদেশের কনটেক্সটে, সো উই অ্যাজ এ কোম্পানি হ্যাড টু ফেস দ্য ডিফিকাল্টিস। এবং এখানে বাংলাদেশে একটা বড় প্রবলেম হয় যে দেখা যায় হচ্ছে এটা আমি একবারে হচ্ছে শুরু থেকে যদি বলি জিপি এক্সেলারেটর থেকে শুরু করে সবাই হচ্ছে একটা টাইমে বলে যে আমি টাকা দিব এই টাইমে, বাট দেখা যায় দে নেভার কিপ দেয়ার প্রমিস অর দেয়ার কমিটমেন্ট। সো দেখা যায় টাকা পেতে 1 বছর 1.5 বছর এরকমও ডিলে হয়, বা ইনিশিয়ালি তারা প্ল্যান করে হচ্ছে দে আর গোনা ইনভেস্ট লেটস সে 5 crore, পরে গিয়ে বলে যে না আমাদের তো পুরো ফান্ডের সাইজই হচ্ছে এতটুকু, আমি তোমাকে পুরো ফান্ডের 50% হচ্ছে ইনভেস্ট করতে পারবো না, আমি তোমাকে দেখা যাচ্ছে হয়তো 1 কোটি টাকা ইনভেস্ট করি। তো এরকম অনেকগুলো ডিফিকাল্টিস হয় বা হয়েছে আর কি, যেটা আমাদের ফেস করতে হয়েছে অ্যাজ এ কোম্পানি। এবং এই অনুযায়ী দেখা যাচ্ছে ইভেন ইন সাম কেসেস আপনি যে টাইমে হচ্ছে টাকাটা আসার কথা তার থেকে 1 বছর পরে পাচ্ছেন। সো অ্যাজ এ কোম্পানি আপনি প্ল্যান করেছেন ওই অনুযায়ী ইউ আর গ্রোয়িং ইউর বিজনেস, অথবা আপনি আপনার টিম ওইভাবে করে আপডেট করছেন বা বড় করছেন, আপনার মার্কেটিং এক্সপেনশন সেভাবে করে করছেন, বাট দেখা গেল আপনি সার্টেন টাইম পরে গিয়ে যেহেতু প্রমিসড ফান্ড আসছে না, সো ইউ আর ইন এ লাইক সুপার হার্ড সিচুয়েশন। কারণ হচ্ছে আপনি তখন আপনার প্ল্যান গুলো ঠিক মতো এক্সিকিউট করতে পারছেন না, অনেক কিছু দেখা যাচ্ছে হচ্ছে রিস্ট্রাকচার করতে হচ্ছে, গোয়িং ফ্রম দ্য টিম টু এভরিথিং অর দ্য টাইম লাইন। সো এরকম বেশ কিছু ডিফিকাল্টিস ছিল অ্যাজ এ অন্টারপ্রেনার মাইসেলফ। সো এই জন্য আমি যেটা বলবো গ্লোবাল ইনভেস্টর হচ্ছে বেটার। সো অ্যাজ এ কোম্পানি আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা যদি ফান্ড রেজ করি, এবং আমরা বর্তমানে করছি একটা ফান্ড রেজিং আফটার মেনি ইয়ার্স, কারণ হচ্ছে উই হ্যাভ লাইক অ্যাচিভ সার্টেন রেভিনিউ মাইলস্টোনস অ্যান্ড সার্টেন থিংস। সো ওইটা আর কি আমরা গ্লোবালি করছি। সো রাইট নাও হচ্ছে গ্লোবাল কিছু ভিসি এবং হচ্ছে এঞ্জেলদের সাথে কথা বলছি টু সিকিউর দ্য ফান্ড। এবং বাংলাদেশে যদি বেটার পিসি থাকে, কিছু আছে, আমি বলছি না সবাই খারাপ, কিছু আছে দেয়ার সুপার গুড, বাট দ্য নাম্বার ইজ ভেরি মিনিমাল আর কি। ফর এক্সাম্পল 20 to 30% অফ দ্য পিপল অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য পেইন পয়েন্ট অফ দ্য স্টার্টআপস। সো ওইরকম ইনভেস্টর থেকে না গেলে বেটার, আর না হলে গ্লোবালি হচ্ছে ইনভেস্টমেন্টটা বা ফান্ড রেজটা হচ্ছে করার তো প্ল্যান। ভাইয়া কিছু নাম্বার রিলেটেড কথা বলছে, কাস্টমার গ্রোথ, রেভিনিউ গ্রোথ, অপারেটিং এফিসিয়েন্সি, এই ব্যাপারগুলো আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন, লাইক হচ্ছে ফ্রম দ্য বিগিনিং এবং ফর লাস্ট 3 to 5 years। শিওর ভাইয়া। সো ফ্রম দ্য মানে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কমার্শিয়ালাইজেশন স্টার্ট হয় হচ্ছে 2019 থেকে আর কি। কারণ আমি যেটা বললাম শুরুতে আমাদের যখন হচ্ছে 2016 থেকে আমরা প্রোডাক্ট নিয়ে আগাই, প্রচুর চার্ন হচ্ছিল। সো এটা আসলে রিকারিং কিছু হচ্ছিল না ওইভাবে করে। সো আমাদের অ্যাকচুয়াল গ্রোথ হচ্ছে বা
মানে আপনি ধরেন 1 crore প্লাস রেভিনিউ আমরা হচ্ছে অ্যাচিভ করি হচ্ছে 2019-20 ওই টাইমগুলোতে আর কি। সো আমাদের কারেন্ট রেভিনিউ সাইজ এট প্রেজেন্ট হচ্ছে 6-7 crore প্লাস পার ইয়ার, মানে এবং মোস্টলি হচ্ছে এআরআর টাইপের আর কি রিকারিং রেভিনিউ। সো সাবস্ক্রিপশন বেস আছে অথবা হচ্ছে মেইনটেনেন্স বেসড রেভিনিউ আছে কিছু কিছু। সো এরকম করে হচ্ছে আমাদের রেভিনিউটা বর্তমানে আছে আর কি, যদি আপনি চিন্তা করা হয়। আর গ্লোবালি এটা আমরা এখন এক্সপ্যান্ড করছি, এক্সপ্যানশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সো ওইখান থেকেও উই আর এক্সপেক্টিং টু হ্যাভ এ গ্রেট রেভিনিউ ইন দ্য আপকামিং ইয়ার্স। কারণ আমরা 2023 থেকে আমাদের ইউএসএ কোম্পানিটা ফর্ম করা হয়, সো তখন থেকে আমাদের ফোকাসটা হচ্ছে পুরো বিজনেস বা প্রোডাক্ট গুলোকে গ্লোবালি হচ্ছে যাতে আমরা নিয়ে যেতে পারি, ওইভাবে করে স্যাস মোডালিটিতে, সাবস্ক্রিপশন মোডালিটিতে, যাতে হচ্ছে গ্লোবাল কাস্টমার বেসকে আমরা সাপোর্ট দিতে পারি, যেভাবে গ্লোবাল টুলগুলো সাপোর্ট দেয় সেইভাবে করে হচ্ছে রিস্ট্রাকচার করা হয়েছে। সো দ্য প্রোডাক্ট ইটসেলফ বা হচ্ছে সলিউশনস বা সার্ভিসেস ইটসেলফ ইটস কেপেবল টু সার্ভ দ্য গ্লোবাল কাস্টমার বেস অ্যাজ ওয়েল। সো আমরা ইউএস মার্কেট থেকে একটা মানে রেভিনিউ জেনারেট করছি আর কি। সো এটাকে আমরা হচ্ছে নেক্সট ইয়ারে আমাদের এটাকে হচ্ছে সেভারাল টাইমস মাল্টিপল করার হচ্ছে প্ল্যান আর কি, ইউএস মার্কেটের যে রেভিনিউটা আছে সেটা। আর বাংলাদেশ মার্কেট থেকে তো হচ্ছে এর বাইরে এখন কিছু হচ্ছে মানে আপনার সিলেক্টেড কিছু মার্কেট ধরে ওই মার্কেটগুলোতে আমরা কিছু পার্টনারশিপের মাধ্যমে রেভিনিউটা ইনক্রিজ করার জন্য হচ্ছে কাজ করছি আর কি। ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড যে লোকাল কোম্পানি গ্লোবাল হওয়ার যে জার্নিটা, দিস ইজ রিয়েলি ভেরি ইউনিক। অ্যান্ড যে ধরনের পেইনফুল এক্সপিরিয়েন্স অ্যান্ড জার্নির কথা বললেন, এই ধরনের পেইনফুল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড জার্নিস গুলা টেক্সট বুকে লেখা থাকে না। So this is why we are on this spot to share the pain and journey. Like a startup is not so fun and easy. It has really painful experiences associated with it. So thank you very much for your time, Tanvir Bhaiya. Thank you, Rabi, as well. আমরা নেক্সট এপিসোডে আসবো নতুন কোনো ব্যবসার গল্প নিয়ে। Stay tuned. Thank you very much.